গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা সকলে সুস্থ আছো। আমরা এটাই চাই। আমরা এটা নিয়েও খুব উদ্বেগে আছি যে কখন তোমাদের সাথে আবার দেখা হবে, আবার স্কুল তার স্বাভাবিক ছন্দে ফিরে আসবে, সেই নিয়ে আমরা খুবই চিন্তিত। তোমরাও আশা করি তোমরাও সেই চিন্তা করছো বাড়িতে বসে। তো যাই হোক, শুধু তো চিন্তা করলে হবে না, কিছু কাজও করতে হবে তার সঙ্গে। তোমাদের যে ক্লাসগুলো হচ্ছে অনলাইন ক্লাস, সেগুলো তোমরা ভালো করে ফলো করবে। যেগুলো আমরা আপলোড করে দিচ্ছি ইউটিউবে, সেগুলো একটু ভালো করে ফলো করবে, তাহলে কিন্তু তোমরা দেখবে তোমাদের অনেক উপকার হবে। আর যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হচ্ছে গ্রুপে, তোমাদের গ্রুপে যে অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে, আমি ক্লাস 10-এর ছাত্রছাত্রীদের বলছি, তোমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে আলাদা আলাদা যে ছেলেদের আর মেয়েদের গ্রুপ আছে, সেখানে অ্যাসাইনমেন্টগুলো দিয়ে দেওয়া হচ্ছে। ওগুলো কিন্তু ভালো করে ফলো করবে, ভালো করে ওগুলো করবে। কেননা ওগুলো স্কুল ছুটির পর, স্কুল যখন আবার খুলবে পরে, এই ছুটি টুটি কেটে গেলে যখন আবার খুলবে, স্বাভাবিক ছন্দে যখন আসবে, তখন সেগুলো তোমরা ফ্রেশ করে তোমরা বাড়িতে করে রাখবে, সেগুলি জমা দেবে, খাতাগুলো জমা দেবে। এবং তার উপরে মহারাজ বলেছেন ওর উপরে কিন্তু একটা নাম্বার দেওয়া হবে, ঠিক আছে? সুতরাং ওইটা খুব গুরুত্বপূর্ণ। কেননা বুঝতেই পারছো তোমাদের যে এমনি যে পরীক্ষাগুলো হওয়ার কথা, সেগুলো তো ঠিকঠাক হচ্ছে না। হ্যাঁ, তো তার জন্যে ওইগুলো খুব গুরুত্ব দিয়ে করবে, কেননা ওগুলো থেকেই মূল্যায়ন করতে হবে। প্লাস আশা করা যায় ফাইনাল পরীক্ষাটা হবে, তো সেটা প্লাস এইগুলো নিয়ে একটা মূল্যায়ন হবে তোমাদের, ঠিক আছে? তো যাই হোক, আজকে আমরা একটা জিনিস করব, সেটা হচ্ছে বৃত্তের স্পর্শক অঙ্কন। তোমাদের আছে কনস্ট্রাকশন করতে হয়, স্পর্শক কিভাবে আমরা আঁকবো সেগুলো আজকে একটু আলোচনা করব। আমরা শুধু একটা বৃত্তের স্পর্শক নয়, আমরা দুটো বৃত্তের সাধারণ স্পর্শকও আজকে একটু দেখানোর চেষ্টা করব। একটু মন দিয়ে দেখবে, তাহলে বুঝতে পারবে। তাহলে দেখো, প্রথমে আমরা একটা বৃত্তের ওপর কোনো বিন্দুতে স্পর্শক আঁকবো। একটা বৃত্তের ওপরে কোনো বিন্দুতে আমরা স্পর্শক আঁকবো। ধরে নাও বৃত্তটা দেওয়া আছে, বৃত্ত দেওয়া আছে মানে তার ব্যাসার্ধ দেওয়া থাকবে। ধরে নাও একটা 8 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা বৃত্ত দেওয়া আছে। আমরা সেই বৃত্তটা এঁকেছি, তার কেন্দ্র ধরো ও, সেই 8 সেন্টিমিটার ব্যাসার্ধের আমরা বৃত্ত এঁকে ফেলেছি, এবং এর উপরে যে কোনো একটা বিন্দুতে আমরা স্পর্শক আঁকবো। তো সেই বিন্দুটা আমরা নিয়ে নিলাম, ধরে নাও এই বিন্দুটি হচ্ছে পি। তাহলে ও কেন্দ্রীয় একটি বৃত্ত, আর সেমি ব্যাসার্ধের বা আর একক ব্যাসার্ধের একটি বৃত্ত, তার উপরে পি বিন্দুতে এই বৃত্তের একটা স্পর্শক আঁকতে হবে। যদিও এইটা আমরা খালি হাতে যখন স্পর্শ সংক্রান্ত উপপাদ্য পড়ায় তখন একটু দেখিয়েছিলাম, কিন্তু সেটা যথেষ্ট নয়। এটা এভাবে দেখিয়ে দিলেই ভালো হয়, কনস্ট্রাকশনটা দেখিয়ে দিলে ভালো হয়। দেখো, তোমরা তাহলে কি করবে, আগে সেন্টারের সঙ্গে ওই বিন্দুটা যোগ করে দেবে। বিন্দুটা আগে যোগ করে দেবে, তাহলে একটা ব্যাসার্ধ পাবে। একটা ব্যাসার্ধ পেলে, বিন্দুটি যোগ করে দিলে এই ব্যাসার্ধ পেলে ওপি। এই ব্যাসার্ধের প্রান্ত বিন্দু দুটো, একটা ও একটা পি, যেটি বৃত্তের উপরে অবস্থিত সেটি হচ্ছে পি। এই পি বিন্দুতে ওপি সরলরেখাংশের উপর আমরা একটা লম্ব অঙ্কন করব, পারপেন্ডিকুলার আঁকবো। তোমরা পড়েওছো আগে, স্পর্শ সংক্রান্ত উপপাদ্যতে বলা হয়েছে যে ব্যাসার্ধের প্রান্ত বিন্দুতে অঙ্কিত ওই যে লম্ব, সেটাই বৃত্তের স্পর্শক হয়। তাহলে এই পি বিন্দুতে আমরা একটি লম্ব অঙ্কন করব। দেখো ভালো করে, পি বিন্দুতে আমরা একটি লম্ব অঙ্কন করব। তোমরা পারপেন্ডিকুলার আঁকা শিখেছো আগে। পি বিন্দুতে ওপির উপর যে লম্ব, সেই লম্ব আমি অঙ্কন করছি। স্টেপগুলো দেখো ভালো করে, তাহলে বুঝতে পারবে। দেখো, এখানে ছেদ করলো কোথায়, কিউ বিন্দুতে। ধরে নিলাম এখান থেকে তাহলে যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম। একই ব্যাসার্ধ নিয়ে এখান থেকে বৃত্তচাপ, এখান থেকে বৃত্তচাপ দিয়ে আবার এখান থেকে বৃত্তচাপ আঁকলাম। এটি মনে করো কিউ বিন্দুতে ছেদ করলো। এই পি কিউ যদি যোগ করে আমরা জাস্ট একটু বাড়িয়ে দিই, তাহলেই আমরা আমাদের যে কাঙ্ক্ষিত স্পর্শক, সেই কাঙ্ক্ষিত স্পর্শকটি পেয়ে যাবে। দেখে নাও, এই দেখো, এই কাঙ্ক্ষিত আমরা স্পর্শকটি কিন্তু পেয়ে গেছি। এই পি বিন্দুতে যে লম্বটা এঁকেছি, যে পি কিউ, সেইটি নাম আমরা তোমরা আলাদা করে দিয়ে দিতে পারো। এটা পি বিন্দু, এটা তুমি এ বি দিতে পারো। এই বি হচ্ছে একটা পি বিন্দুতে স্পর্শক, ঠিক আছে? এটিতে কোনো ঝামেলা নেই। সাধারণত এটা আসে না, এটা পরীক্ষায় আসে না। কিরকম আসে সেরকম একটা এ করে করাচ্ছি।
এবার হতে পারে যে একটা বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে একটা স্পর্শক আঁকতে হতে পারে, একটা বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে একটা স্পর্শক আঁকতে হতে পারে। এটা হলো বৃত্তের ওপরের কোনো বিন্দুতে স্পর্শক। এরপর আমরা করব বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে কিভাবে আমরা ওই বৃত্তের স্পর্শক আঁকবো। তোমরা জানো বৃত্তের বহিস্থ বিন্দু থেকে আমরা কটা স্পর্শক আঁকতে পারি? ঠিক ধরেছো যে দুটো স্পর্শক আমরা আঁকতে পারি। আমরা থিওরিটিক্যালি বুঝিয়েছি, ব্যাপারটা দেখেছি, বুঝে নিয়েছি, সুতরাং আঁকতে পারবো। দেখো কিভাবে আঁকা যাবে একটা বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে কিভাবে আমরা স্পর্শক আঁকবো সেটি দেখে নাও। মনে করো আমি একটি বৃত্ত আঁকছি, বৃত্তের বহিস্থ একটি বিন্দু আছে, সেই বহিস্থ বিন্দুটা আমরা ধরে নিচ্ছি। মনে করো এটি হচ্ছে বৃত্তের কেন্দ্র, ধরো সি, আর বৃত্তের বাইরে যে বিন্দু আছে সেটি মনে করো এ। তাহলে এই বৃত্তের বহিস্থ একটি বিন্দু দেওয়া থাকবে, যেটা আমি যে কোনো একটা বিন্দু দেওয়া থাকে, হয়তো কেন্দ্র থেকে দূরত্ব বলা রইলো, দূরত্ব বলা রইলো। এটা আগের দিনও আমি বলেছি, আগের ভিডিওতে বলেছি যে বৃত্তের ব্যাসার্ধ এবং এই বৃত্তের যে বহিস্থ বিন্দুটা তার কেন্দ্র থেকে যে দূরত্বটা সেটা বলা থাকবে, নিশ্চয়ই ব্যাসার্ধের থেকে বেশি হবে সেটা। তো সেরকম তোমরা এঁকে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। এবার তোমরা যেটা করবে সেটি হচ্ছে, আমরা সেরকম করে না করে আমি তো অন্যভাবে এঁকেছি, তার জন্য আমি সিএ যোগ করবো। তোমাদের কিন্তু আগেই সিএ যোগ কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? সিএ সরলরেখাংশ আমরা যোগ করে দিলাম, অঙ্কন করলাম সিএ। তাহলে এইটা হচ্ছে বহিস্থ বিন্দু, সিটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, একে এই দূরত্বটা দেওয়া থাকবে আর বৃত্তের ব্যাসার্ধটা দেওয়া থাকবে, ঠিক আছে? তো এখান থেকে যে আমরা দুটো স্পর্শক আঁকবো সেটা কিভাবে আঁকবো সেটা দেখে নাও ভালো করে। তো সি এর মধ্যবিন্দু আমরা নির্ণয় করবো, সি এ তার মধ্যবিন্দুটা আমরা নির্ণয় করব। তার জন্য সি এর লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হবে, নিশ্চয়ই জানো। সি এর লম্ব সমদ্বিখণ্ডক আঁকলেই আমরা তার মধ্যবিন্দুটা পেয়ে যাব, মধ্যবিন্দুটা পেয়ে যাব। মধ্যবিন্দুটা আমরা নিলাম, মধ্যবিন্দুটা নেওয়ার জন্য এর একটা লম্ব সমদ্বিখণ্ডক আমরা এঁকে নিলাম। ধরে নাও সেই লম্ব সমদ্বিখণ্ডকটা হচ্ছে এই সরলরেখাটা, এই সরলরেখা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক সরলরেখা, এক্স ওয়াই নামও দিয়ে দিলাম। এবং এক্স ওয়াই মনে করো এই সি এ কে ও বিন্দুতে ছেদ করেছে, তাহলে ও বিন্দুটি হবে সি এর মধ্যবিন্দু। এবারে আমরা বলেছিলাম যে ও কে কেন্দ্র করে তোমাদের করতে হবে কি, ও কে কেন্দ্র করে এই ওসি ব্যাসার্ধ নিয়ে বা ও এ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করতে হবে। এই টোটাল বৃত্তটা তোমরা এঁকে নিতে পারো, টোটাল বৃত্তটা এঁকে নিতে পারো। টোটাল বৃত্তটা দেখো এঁকে নিলাম, অর্থাৎ সিএ কে ব্যাস করে আমরা একটা বৃত্ত এঁকে নিলাম, সিএ কে ব্যাস করে আমরা একটা বৃত্ত এঁকে নিলাম। তার মানে কি ও কে কেন্দ্র করে ওসি ব্যাসার্ধ নিয়ে আমরা বৃত্তটা এঁকে ফেললাম। এই বৃত্তটি দেখো যে প্রদত্ত বৃত্ত ছিল সি কেন্দ্রীয় বৃত্ত, সেই সি কেন্দ্রীয় বৃত্তকে ধরে নাও বি এবং ডি বিন্দুতে ছেদ করেছে, অথবা ধরে নাও পি এবং কিউ বিন্দুতে ছেদ করেছে, পি এবং কিউ বিন্দুতে ছেদ করেছে। আমরা করব কি, এপি যোগ করে বর্ধিত করব, এপি যোগ করে বর্ধিত করব, এ থেকে পি এর দিকে বর্ধিত করব, আর এ কিউ যোগ করে বর্ধিত করব এ থেকে কিউ এর দিকে। কারণ কিউ থেকে এ এর দিকে বাড়িয়ে লাভ নেই, আমাদের এই বিন্দু থেকেই আঁকতে বলা হয়েছে, ওই দিকটা বাড়িয়ে আমাদের লাভ নেই, এদিকে একটু করে আমরা বাড়িয়ে দিলাম। দেখো এ থেকে পি এর দিকে একটু বাড়িয়ে দিয়েছি এ পি যোগ করে, আর এ থেকে কিউ এর দিকে একটু বাড়িয়ে দিয়েছি এ কিউ যোগ করে। তাহলে আমরা বলছি যে এইটা একটা স্পর্শক এবং এটা একটা স্পর্শক হবে। কেন হবে তো সেটা প্রমাণ তো তোমাদের করার দরকার নেই, তোমাদের এইটুকুই কনস্ট্রাকশন করতে গেলে এইটুকু করলেই কনস্ট্রাকশন হয়ে যাবে। এখানে সিপি বা সিকিউ যোগ করার প্রয়োজন নেই, এখানে শুধু লিখে দেবে
যে সি কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ এ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকদ্বয় এপি ও একিউ যারা বৃত্তকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে স্পর্শ করেছে, ছেদ করেছে বলা যাবে না, বলতে হবে স্পর্শ করেছে। এইটুকু লিখে দিলেই কিন্তু তোমাদের কাজ হয়ে গেল। এখন যদি প্রমাণ করতে চাও তাহলে প্রমাণটা করার জন্য খুব সহজ ব্যাপার, তোমরা জানো, আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। তো কনস্ট্রাকশনটা এটাই। এরপর যদি প্রমাণ করতে হয় তাহলে তোমরা কি করবে, সিপি যোগ করে দেবে। জাস্ট একটা করে দেখিয়ে দিচ্ছি, তাহলে অন্যটা অনুরূপ ভাবে তোমরা প্রমাণ করে দিতে পারবে। সিপি যদি যোগ করে দেই, দেখো এই সিপিএ এটি হচ্ছে এই ও কেন্দ্রীয় বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণ। ও কেন্দ্রীয় যে বড় বৃত্তটা তার অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে এই সিপিএ, এবং এটি হচ্ছে এক সমকোণ। বুঝতেই পারছো অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ হয়, 90 ডিগ্রি হয়। তাহলে আমরা কি দেখছি যে সিপি একটা ব্যাসার্ধ যার প্রান্ত বিন্দু যেটি বৃত্তের উপর অবস্থিত, সেই বিন্দুটি হচ্ছে পি, এবং পিএ এই সিপির উপর লম্ব কেন দেখে এই কোণটা আমরা 90 ডিগ্রি পেয়েছি। একটু আগেই আরেকটা দেখানো হয়েছিল, তো সেই রকমই যে ব্যাসার্ধের প্রান্ত বিন্দুতে ওই ব্যাসার্ধের উপর অঙ্কিত যে লম্ব সেটাই বৃত্তের স্পর্শক হয়। তো তার মানে এপি হয়ে গেল স্পর্শক। ঠিক একইভাবে আমরা এটা যোগ করেও দেখাতে পারি এটিও একটা স্পর্শক। এইভাবে আমরা দুটো স্পর্শক আঁকতে পারি, একটা বৃত্তের আমরা দুটো স্পর্শক আঁকতে পারি। এরপরে আমরা একটু অন্যরকম দেখাবো, সেটা একটু সূত্রের আকারে একটু বেশ বড় হবে, যদিও তোমাদের সেগুলো কিন্তু আঁকা পড়বে না। এই উপরে যে আঁকাগুলো তোমাদের বইতে আছে, যেগুলো অঙ্কগুলো দেওয়া আছে, সেগুলো তোমরা নিজেরাই করে নিতে পারবে আশা করা যায়। যেমন হয়তো দেখো বলেছে যে এরকম হতে পারে, একটা সমবাহু ত্রিভুজকে তার পরিবৃত্ত আঁকতে হবে। পরিবৃত্ত তোমরা আঁকা আগেই শিখেছো, যে পরিবৃত্ত কিভাবে আঁকতে হয় সেটা তোমরা আগেই শিখেছো। পরিবৃত্ত এঁকে এবার যে শীর্ষবিন্দুগুলো এ বি সি, অর্থাৎ ওই ত্রিভুজটার যে শীর্ষগুলো বৃত্তের উপরে আছে সেই বিন্দুগুলোতে 3টে স্পর্শক আঁকা যেতে পারে। সেভাবে একটা অঙ্ক আছে, সেটাও তোমরা নিজেরা করে নিতে পারবে। ঠিক আছে, এবার আমি একটু অন্যরকম দেখাচ্ছি। এবার আমরা দেখাবো কিভাবে সরল সাধারণ স্পর্শক আর তির্যক সাধারণ স্পর্শক আঁকা যায়। ডাইরেক্ট কমন ট্যানজেন্ট এবং ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট কিভাবে আঁকা যায় সেটা দেখাবো, এবং তাদের দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করা যায় সেটা দেখাবো। দেখো আমরা এরপর আমরা আছি ডাইরেক্ট কমন ট্যানজেন্ট অফ টু সার্কেলস। ডাইরেক্ট কমন ট্যানজেন্ট অফ টু সার্কেলস, এই দুটো আঁকা যায়। যাই হোক, ট্যানজেন্ট অফ টু সার্কেলস, এটা কিন্তু দুটো সার্কেল তোমাদের ব্যাসার্ধ বলা থাকবে আর তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব বলা থাকবে। সেক্ষেত্রে তাদের ডাইরেক্ট কমন ট্যানজেন্ট অর্থাৎ সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কি হবে সেটি একটি সূত্রের আকারে তোমাদের বলে দেওয়া হবে। সূত্রটি মনে রাখবে, তাহলে কিন্তু এরকম ছোট ছোট অঙ্ক তোমরা করতে পারবে। ওকে, যদি সেরকম ছোট অঙ্ক দেওয়া হয় সেটা তোমরা করতে পারবে। বলে দিচ্ছি সেটা কিভাবে থাকবে বা কিভাবে তোমরা করবে সেটি দেখিয়ে দিচ্ছি। দেখো আমরা এখানে দুটো সার্কেল আমরা নিয়ে নেব, আর তাদের ব্যাসার্ধ, তাদের কেন্দ্র দুটোর মধ্যে দূরত্ব সেটিও বলা থাকবে। আমরা দেখছি কিভাবে আমরা করছি। দেখো দেখো একটি আমরা ব্যাসার্ধ দুটো ধরে নিয়েছি R1 এবং R2 ব্যাসার্ধ, সেটা আমি লিখছি, তাহলে বুঝতে পারবে যে দুটো বৃত্তের ব্যাসার্ধ আমরা R1 এবং R2 ধরে নেব, আর বৃত্ত দুটোর কেন্দ্রের মধ্যে দূরত্ব ধরে নেব। দেখো ওই ভিডিও দেওয়া থাকবে, তোমাদের সাপ্লাই দেওয়া থাকবে, প্রশ্ন বলাই থাকবে যে এগুলি কত করে, সেই রকম তোমরা বৃত্তটা আঁকতে পারবে।
বৃত্ত দুটো আঁকতে পারবে। ধরে নাও এ আর বি হচ্ছে বৃত্ত দুটোর কেন্দ্র, একটা এসি আর একটা বিডি ব্যাসার্ধ, একটা এসি আর একটা বিডি ব্যাসার্ধ। তাহলে আমি এখানে বলে দিতে পারবো যে কি কি তোমাদের দেওয়া থাকে। এসি ধরে নাও R1 একক, বিডি ধরো R2 একক, অর্থাৎ বৃত্ত দুটোর ব্যাসার্ধ এটা, এবং এবি তাদের কেন্দ্রের মধ্যে যে দূরত্ব সেইটাকে ডি একক ধরো। এবং এখানে একটা জিনিস তোমাদের বলা আছে যে ডি ইজ গ্রেটার দ্যান R1 প্লাস R2, অর্থাৎ এখানে কিন্তু বৃত্ত দুটো পরস্পরকে স্পর্শ করেনি বা ছেদ করেনি। ডি ইজ গ্রেটার দ্যান R1 প্লাস R2, বুঝতেই পারছো এটার যোগফলের থেকে ডিটা বড়, কারণ এই গ্যাপটা আছে, ঠিক আছে, গ্যাপটা আছে, ওই জন্য D1 ডি এর মানটা R1 আর R2 সমষ্টির থেকে বড়। এই ক্ষেত্রে তোমাদের স্পর্শকের দৈর্ঘ্য কি হবে, সরল সাধারণ স্পর্শক কিভাবে আঁকবো, তির্যক সাধারণ স্পর্শক কিভাবে আঁকবো, সেগুলো আমরা পরপর করবো। আগে আমরা ডাইরেক্ট কমন ট্যানজেন্ট কিভাবে করবো আঁকবো সেটা দেখবো। তাহলে আমরা এবি যোগ করে দিয়েছি। এখন এবি যে যোগ করেছি সেটা তো ঠিকই আছে। দেখো আমরা প্রথমে বড় বৃত্তটা এঁকেছিলাম, এখানে আরো একটা জিনিস বলে দিতে পারো যে এখানে R1 is greater than R2, R1 is greater than R2, এখানে R1 এর মান R2 থেকে বড়, আমরা সেটা সেইভাবেই এঁকেছি এখানে। তো আমরা R2 ব্যাসার্ধের বৃত্তটা শেষে এঁকেছিলাম, তার জন্য এই কম্পাসে দেখো ব্যাসার্ধটা কিন্তু আমাদের নেওয়া আছে অলরেডি। আমরা করব কি, এই ডিবি সমান করে সিএ থেকে একটা অংশ কেটে নেব, একটা অংশ আমরা কেটে নেব, সিএ থেকে ডিবি সমান করে একটা অংশ আমরা কেটে নিয়েছি। দেখো সিএ থেকে, অর্থাৎ দেখো বৃত্তের এই বড় বৃত্তটার ভেতরের দিকে যে ব্যাসার্ধটা, ওই ব্যাসার্ধ থেকে আমরা এই ডিবি সমান ইসি কেটে নিয়েছি। তাহলে দেখো ইসি সমান অ্যাকচুয়ালি ডিবি বা বিডি, এটি হচ্ছে তোমার R2 একক। তাহলে বলো তো এই কত, এই হবে দেখো এসি মাইনাস এই সিই বা এসি মাইনাস ইসি, এসি কে আমরা R1 ধরেছিলাম আর বিডি হচ্ছে R2। তাহলে দেখো R1 মাইনাস R2 একক, বুঝতেই পারছো R1 ইজ গ্রেটার দ্যান R2 বলা আছে, সেজন্য এটা R1 মাইনাস R2 পেয়েছি। যদি R2 ইজ গ্রেটার দ্যান R1 হতো তাহলে আমাদের এখান থেকে কাটতে হতো, তখন এটা R2 মাইনাস R1 হতো, ওটা কোনো ঝামেলা নেই, ঠিক আছে, ওটা খুব ইজি ব্যাপার। বড় বৃত্তটার ভেতরের থেকে আমরা কেটে নেব ছোট বৃত্তটার ব্যাসার্ধের সমান করে। এবারে আমাদের কাজ হচ্ছে এবি মধ্যবিন্দু নির্ণয় করব, এবি মধ্যবিন্দুটা নির্ণয় করব। তাহলে এবির মধ্যবিন্দু নির্ণয় করার জন্য এবির লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো আমরা, এবির লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো। এবির লম্ব সমদ্বিখণ্ডক আমরা এঁকে দিলাম। দেখো এবির লম্ব সমদ্বিখণ্ডক, এটি আমরা xy নাম দেব, অসুবিধা কিছু নাই, অন্য কিছু নাম দিতে পারো, কোনো অসুবিধা না। আমরা বিন্দুটা কিন্তু ও দিচ্ছি, অর্থাৎ লম্ব সমদ্বিখণ্ডকটা হচ্ছে xy, যেটা এবি কে ছেদ করেছে ও বিন্দুতে। এরপরে যেটা করব সেটা দেখো, আমরা এই ও কে কেন্দ্র করে ও এর ব্যাসার্ধের একটা বৃত্ত আঁকতে পারবো বা অর্ধবৃত্ত আঁকতে পারবো। আমরা অ্যাকচুয়ালি অর্ধবৃত্তটা আঁকছি, কেননা আমি ডাইরেক্ট কমন ট্যানজেন্ট একটা দেখাবো, দুটো আঁকা যায় একটা দেখাবো। যদি দুটো আঁকতে হয় তাহলে তোমাদের এদিকটাও এঁকে নিতে পারো। আবার দেখো এই এত বড় আমরা চাপটা না এঁকে ছোট্ট করে চাপটা আঁকতে পারি, এই চাপটা আমরা ছোট করেও আঁকতে পারি। আমরা এইখানে শেষ করি, এটা তো নেই, চাপটা নেই। এখন চাপটা আমি পুরোটা এঁকে দিয়েছি, অর্ধবৃত্ত চাপটা পুরোটা এঁকে দিয়েছি, পুরোটা যে আঁকতেই হবে এমন কোনো ব্যাপার নয়। যদি তোমাদের একটা সরল সাধারণ স্পর্শক আঁকতে হয় তাহলে এইদিকে কিছুটা চাপটা নিলেই হবে, আর যদি দুটো আঁকতে হয় এইদিকেও কিছুটা নিতে হবে, ঠিক আছে। এই চাপটাকে এদিকেও কিছুটা নিতে হবে, অর্থাৎ এই পুরো বৃত্তটা না এঁকে এদিকে কিছুটা চাপ এদিকে কিছুটা চাপ নেবে, ওকে কেন্দ্র করে ও এর ব্যাসার্ধ যেমন এ কে টাচ করে, এ কে যেমন টাচ করে সেই চাপটা, ঠিক আছে। এবার তোমরা যেটা করবে সেটি দেখো, আমরা দেখো এই আমরা জানি কত, এই সমান করে
এই সমান করে আমরা একটা অংশ কেটে নিলাম। এখানে আমার এই কম্পাসে এটি সম্ভব নয়, তার জন্য আমি আন্দাজেই করে নিলাম যে মোটামুটি এখানে হবে, অর্থাৎ এই এ কে কেন্দ্র করে এই ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। এ কে কেন্দ্র করে এই ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম, যেটা মনে করো এই বড় যে অর্ধবৃত্তচাপটা এঁকেছিলাম তাকে মনে করো পি বিন্দুতে ছেদ করলো। আমরা করব এপি কে যোগ করে বাড়িয়ে দেব, এপি কে যোগ করে বাড়িয়ে দেব, এপি কে যোগ করে আমরা বাড়িয়ে দিলাম। এটা মনে করো কিউ বিন্দুতে ছেদ করবে। এবারে খুব ভালো করে লক্ষ্য করো কি বলছি। তাহলে প্রথমে আমরা ওএ ব্যাসার্ধ নিয়ে একটা ওকে কেন্দ্র করে একটা বড় মানে অর্ধবৃত্তচাপটা এঁকেছিলাম। তারপরে এ কে কেন্দ্র করে এই ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্তচাপ এঁকেছি, যেটা এই বৃত্তচাপকে পি বিন্দুতে ছেদ করে। এবার এপি যোগ করে আমরা বাড়িয়ে দিয়েছি, যেটা এই এ কেন্দ্রীয় বৃত্তকে কিউ বিন্দুতে ছেদ করে। তাহলে দেখো এপি কত হবে? এপি অবশ্যই বুঝতে পারছো, এপি সমান এই হবে, এপি সমান এই হবে, অর্থাৎ এপি সমান তো এই হলে এই তো মান আমরা জানি r1 r2। তাহলে বলো তো পিকিউ কত হবে? তাহলে বলো পিকিউ কত হবে? না পিকিউ দেখো aq এপি, aq এপি পিকিউ হবে, অর্থাৎ aqটা হচ্ছে তোমার এসি সমান আর এপি হচ্ছে এই সমান। তাহলে দেখো এসি মাইনাস এই এসি হচ্ছে r1 মাইনাস আবার r1 মাইনাস r2। এবার দেখো কত হচ্ছে, দেখো r2, অর্থাৎ দেখো এই PQ এর দৈর্ঘ্য হয়ে যাচ্ছে r2, PQ এর দৈর্ঘ্য হয়ে যাচ্ছে r2। এটি কিন্তু খেয়াল রাখবে এবং পাশে পাশে করে দেখাচ্ছি। PQ এর দৈর্ঘ্য হয়েছে r2। আবার করব কি, এবার দেখো আমরা করব কি, এই BP যোগ করে দেব, BP যোগ করে দেব, BP যোগ করে দেব, বিপি এটি যোগ করে দেবো। এটিকে তোমরা ডটেড লাইনেও যোগ করতে পারো, আবার রানিং লাইনেও যোগ করতে পারো। বিপি যোগ না করলেও হবে, তবে যোগ করে দিলে দেখতে ভালো হবে। তাহলে এপিবি কোনটা কত বলো তো? যদি আমি পি যোগ করে পি এর সঙ্গে বি যোগ করে দিই, দেখো এপিবি হচ্ছে এই যে দেখেছো এই যে বড় বৃত্তটা ও কেন্দ্রীয় যে বড় বৃত্তচাপটা এঁকেছি, অর্থাৎ পুরো বৃত্তটা যদি কমপ্লিট করা হতো, না করলেও হবে, কোনো অসুবিধা নেই, তার একটা অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে এপিবি। তাহলে এপিবি কোণ কত? না এপিবি কোণ হচ্ছে 90 ডিগ্রি, অর্ধবৃত্তস্থ কোণ বলে। এটি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, তার জন্য এটি 90 ডিগ্রি। তাহলে এপিবি যদি 90 ডিগ্রি হয়, তাহলে কিউপিবি ও তো তাই হবে, কিউপিবি তাহলে 90 ডিগ্রি হবে, কিউপিবি হয়ে গেল 90 ডিগ্রি। এবারে আমরা কি করছি সেটা দেখো। তাহলে পিবি আমরা যোগ করেছি, যদিও যোগ না করলে ওটা হতো। এবার আমরা পিবি সমান ব্যাসার্ধ নেব, পিবি সমান করে আমরা মাপটা নিলাম, পিবি সমান মাপটা নিলাম, পিবি সমান মাপ নিয়েছি। এবার দেখো কিউ কে কেন্দ্র করে পিবি সমান যে মাপ নিলাম সেখান থেকে একটা চাপ কেটে নিলাম। কিউ কে কেন্দ্র করে পিবির সমান মাপ নিয়ে কিউ কে কেন্দ্র করে একটা বৃত্তচাপ কাটলাম। কোথায় ছেদ করেছে? ছোট বৃত্তটাকে আর বিন্দুতে ছেদ করেছে ধরে নাও। আমরা কিউ এবং আর কে যোগ করে বাড়িয়ে দিলাম, দুদিকেই সামান্য করে দুদিকেই বাড়িয়ে দেব, উভয় দিকে কিছুটা করে বিস্তৃত করব। কিউ এবং আর কে যোগ করে উভয় দিকে দেখো কিছুটা বর্ধিত করেছে। এখানে আমাদের যেটা ক্লেম, আমরা যেটা দাবি করছি সেটি কি না, কিউ আর হচ্ছে বৃত্ত দুটোর সরল সাধারণ স্পর্শক। সেটি আমরা প্রমাণ করব, তারপরে স্পর্শকটির দৈর্ঘ্য নির্ণয় করব। আমরা বলছি কিউ আর হচ্ছে বৃত্ত দুটোর সরল সাধারণ স্পর্শক, এই সেই দৈর্ঘ্য কত এবং ওটা কেন সরল সাধারণ স্পর্শক হচ্ছে সেটিও আমরা দেখিয়ে নেব। দেখো তো সেটি সরল সাধারণ স্পর্শক, তাহলে অঙ্কনটা বোঝা গেছে। অঙ্কনটা তো আমি করে ফেলেছি, কিউ আর এঁকে ফেলেছি। কিউ আরটাই হচ্ছে স্পর্শক হবে, সরল সাধারণ স্পর্শক। কিভাবে হবে বা তার দৈর্ঘ্য কত হবে সেটা আমি দেখাচ্ছি। দেখো
তো এইটি প্রমাণ করার জন্য যে এটি একটি স্পর্শক হয়েছে তার প্রমাণ করার জন্য দেখো আমরা বি আর যোগ করে দিলাম। এখন দেখো পিকিউ কত ছিল, পিকিউ ছিল r2 এবং দেখো এই r2 মানে হচ্ছে বি আর, কেননা এই বৃত্তের ব্যাসার্ধ, এই বি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ যেমন বিডি তেমনি বি আর, তাহলে বি আর হচ্ছে r2, তাহলে পিকিউ এবং আর বি আর হচ্ছে সমান। ওকে, পিকিউ এবং বি আর হচ্ছে সমান। দেখো আর পিবি সমান করে কিন্তু আমরা পিবি সমান করে আমরা কিউ আর কেটেছিলাম। দেখো পিবি সমান করে আমরা কিউ বিন্দুকে কেন্দ্র করে একটা বৃত্তচাপ এঁকেছিলাম। আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখো পিবি সমান করে আমরা কিউ কে কেন্দ্র করে কিউ আর কেটেছিলাম, অর্থাৎ পিবিও যা কিউ আরও তাই। তাহলে পিবি সমান কিউ আর এবং দেখো পিকিউ সমান বি আর। তাহলে বলতো যে এই চতুর্ভুজটা কেমন, পি বি আর কিউ চতুর্ভুজটা কেমন, পি বি আর কিউ চতুর্ভুজটা দেখো বিপরীত বাহুগুলো সমান, তার জন্য এটি সামান্তরিক হবে। ঠিক আছে, যদিও সামান্তরিকের বাইরেও আমরা কিছু বলতে পারি, সেটা এবারে বলছি। তাহলে পিবি আর কিউ সামান্তরিক, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, যেহেতু বিপরীত বাহুগুলো সমান। এবারে দেখো আমরা কিন্তু আগে থেকেই করে রেখেছি কিউ পিবি কোণ কত, কিউ পিবি কোণ কত, দেখো 90 ডিগ্রি করে রেখেছি। অর্থাৎ এই সামান্তরিকের দেখো একটা কোণ 90 ডিগ্রি, এক সমকোণ। তোমরা জানো সামান্তরিকের একটা কোণ 90 ডিগ্রি হলে কি হয় না, সেটি আয়তক্ষেত্র হয়ে যায়। অতএব দেখো পিবি আর কিউ কি হবে, পিবি আর কিউ আয়তক্ষেত্র হবে। পিবি আর কিউ একটা আয়তাকার চিত্র হয়ে যাবে, এটি একটি আয়তাকার চিত্র। তাহলে বলতো এই কোণগুলো কত করে, এই কোণটা কত আর এই কোণটা কত, এগুলো দেখো 90 ডিগ্রি করে হয়ে যাবে। ঠিক আছে, এগুলি 90 ডিগ্রি করে হয়ে গেল। তাহলে এখানে তো পরিষ্কার আছে এটি একটি ব্যাসার্ধ, এ কিউ একটি ব্যাসার্ধ, তার কিউ প্রান্ত বিন্দুতে কিউ আর হচ্ছে এ কিউ এর উপর লম্ব, অতএব এটি একটি স্পর্শক এই বৃত্তে। আবার দেখো বি কেন্দ্রীয় যে বৃত্ত, তার বি আর ব্যাসার্ধের আর প্রান্ত বিন্দুতে আর কিউ হচ্ছে বি আর এর উপর লম্ব, কারণ এটা 90 ডিগ্রি, অতএব এটা হচ্ছে এই বৃত্তেরও স্পর্শক। তাহলে দুটো বৃত্তের এটা মানে এই সরলরেখাটা কিউ আর যে সরলরেখাটা, সেটা এই বৃত্তেরও স্পর্শক, এই বৃত্তেরও স্পর্শক, তার মানে সাধারণ স্পর্শক। এবারে কেন এটি ডাইরেক্ট কমন ট্যানজেন্ট বলবো, সরল সাধারণ স্পর্শক কেন বলবো, দেখো এই এ এবং বি বিন্দু অর্থাৎ বৃত্ত দুটোর যে কেন্দ্র, তারা কিন্তু এই আর কিউ এর একই দিকে আছে, বা বলতে পারো এই স্পর্শকটার একই দিকে বৃত্ত দুটো আছে, অতএব এটি একটি ডাইরেক্ট কমন ট্যানজেন্ট। তাহলে পিকিউ এর দৈর্ঘ্য হয়ে গেল, পিকিউ হয়ে গেল সরি আর কিউ হয়ে গেল এই বৃত্ত দুটোর সরল সাধারণ স্পর্শক। এবার আর কিউ এর আমরা দৈর্ঘ্য নির্ণয় করব, আর কিউ এর এবার আমরা দৈর্ঘ্য নির্ণয় করব। দেখো সেটা কিভাবে করছি, খুব মন দিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে। আর কিউ এর আমরা দৈর্ঘ্য নির্ণয় করব। আর কিউ এটি হচ্ছে সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য, সরল সাধারণ স্পর্শকটির দৈর্ঘ্য। এটা কি হবে, আর কিউ এটা হচ্ছে সরল সাধারণ স্পর্শক, এটি দৈর্ঘ্য কি হবে, দেখো খুব ইজি। আর কিউ সমান আমরা জানি, দেখো আর কিউ সমান আমরা পিবি জানি, অর্থাৎ দেখো পিবি পেলাম। এবারে পিবি এটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ, এই পিবি এর অতিভুজ, বুঝতেই পারছো, সরি অতিভুজ নয়, সমকোণী ত্রিভুজের একটা বাহু, সেই সমকোণী ত্রিভুজের একটা বাহু হচ্ছে পিবি, অতিভুজটা কিন্তু এবি। তাহলে পিবি সমান দেখো এপিবি যেহেতু সমকোণী ত্রিভুজ, এই দেখো এরকম একটি ত্রিভুজ আছে, এটা হচ্ছে 90 ডিগ্রি, এরকম একটি 90 ডিগ্রি, এটি হচ্ছে পি, এটি হচ্ছে বি, এটি হচ্ছে এ। এবি আমরা জানি ডি, এই এপি আমরা জানি, এপি দেখো আমরা বের করে রেখেছি, এপি সমান এই, এবং এই আমরা r1 r2 বের করে রেখেছি, এটি হচ্ছে r1 r2, এটি হচ্ছে ডি। তাহলে খুব ইজি ভাবে আমরা খুব ইজিলি পিবি দৈর্ঘ্য বলতে পারি, কারণ এটা 90 ডিগ্রি, এটা হচ্ছে অতিভুজ, আর এটা হচ্ছে r1 r2। তাহলে r1 r2 জানি, ডি জানি, অর্থাৎ অতিভুজের দৈর্ঘ্য জানি, সমকোণ সমান একটা বাহুর দৈর্ঘ্য জানি, অর্থাৎ পিবি সমান পেয়ে যাবে। পিবি সমান কত হবে না, দেখো √ab² - ap² হবে। তাহলে দেখো √ab, এটির দৈর্ঘ্য হচ্ছে ডি, √ab² - ap, এটি দেখো আমরা করে রেখেছি r1 r2 হোল স্কয়ার হয়ে গেল এত একক, এই এটি সূত্র। অর্থাৎ দুটো বৃত্তের সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে কি, দৈর্ঘ্যটা হবে কত না √2
দুটো বৃত্তের কেন্দ্রের মধ্যে যে দূরত্ব তার বর্গ মাইনাস বৃত্ত দুটোর ব্যাসার্ধের অন্তর তার বর্গ। এইটি হচ্ছে বৃত্ত দুটোর সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য। খুব সহজ, খুব সুন্দরভাবে মনে রাখার চেষ্টা করবে। এইটিকে যদি আমরা দেখো এল বলি, আমরা এই সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য যদি এল বলি, তাহলে এল সমান হয়ে যাচ্ছে √d স্কয়ার মাইনাস r1 মাইনাস r2 হোল স্কয়ার। কেন? কটা অজানা রাশি এম ডি r1 r2, তার ক্ষেত্রে যে কোনো তিনটে জানা থাকলে চতুর্থটা আমরা বের করতে পারবো খুব সহজেই। যে কোনো তিনটে জানা থাকলে আমরা চতুর্থটা বের করতে পারবো। যদি এই তিনটে জানা থাকে তাহলে এল আমরা এই সূত্র অনুযায়ী করে দেবো। অর্থাৎ ডি আছে জানা, বৃত্ত দুটোর ব্যাসার্ধ আছে জানা, তাহলে সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত এই সূত্র থেকে আমরা করে দিতে পারবো। যদি দেখো, যদি মনে হয় যে ডিটা জানা নেই, r1 r2 জানা আছে আর এল জানা আছে, তাহলে আমরা ডি কি করে বের করবো? দেখো এখান থেকে আমরা পেয়ে যাবো d স্কয়ার সমান l স্কয়ার প্লাস r1 মাইনাস r2 হোল স্কয়ার পাবো। তাহলে d সমান পেয়ে যাবো √l স্কয়ার প্লাস r1 মাইনাস r2 হোল স্কয়ার। এখান থেকে বৃত্ত দুটোর কেন্দ্রের মধ্যে দূরত্ব কিন্তু আমরা বের করে ফেলতে পারবো যদি বৃত্ত দুটো সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য জানা থাকে এবং তাদের ব্যাসার্ধ জানা থাকে। তাহলে আমরা সেই দুটো বৃত্তের কেন্দ্রের মধ্যে কত দূরত্ব সেটা আমরা পেয়ে যাবো। এবং বুঝতেই পারছো এই r1 r2 যে কোনো একটা কিন্তু এখান থেকে পেয়ে যাবো। সেটা একটু ঝামেলা আছে, সেটা কিন্তু একটু ঝামেলা করে বের করতে হবে। সেটা তোমাদের সাধারণত ওরকম থাকবে না, এই দুটোই থাকতে পারে যে হয় সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো অথবা বৃত্ত দুটোর কেন্দ্রের মধ্যে দূরত্ব। এইটা থাকতে পারে, অবশ্যই এটাও থাকতে পারে। হয়তো এই দুটোর মধ্যে একটা জানা আছে, সেক্ষেত্রে তৃতীয়টা আমরা বের করতে পেরে যাব। r1 আর r2 হয়তো একটা জানা আছে, সেক্ষেত্রে আর ডি এবং এলও জানা আছে, সেক্ষেত্রে ওই r1 আর r2 যেটা জানা নেই সেটা আমরা বের করে দিতে পারবো। সেটাও কিন্তু করতে পারবো, বসিয়ে দিলেই মান বসিয়ে দিলেই তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এইগুলো একটু ভালো করে বৃত্তের কিভাবে সরল সাধারণ স্পর্শক আঁকবো। যদিও আমি একটা সরল সাধারণ স্পর্শক এঁকে তোমাদের দেখিয়েছি, ওটা কিন্তু দুটো আঁকা যায়, বলেওছি যে দুটো আঁকা যায়, ম্যাক্সিমাম দুটো তুমি আঁকতে পারবে সরল সাধারণ স্পর্শক দুটো বৃত্তের। তো এক্ষেত্রে সেক্ষেত্রে কি করেছি না, তোমাদের কিন্তু কনস্ট্রাকশনটা নেই, তোমাদের ওটা সিলেবাসে নেই, এখন একটা সিলেবাসে নেই। আগে সিলেবাসে ছিল যে দুটো বৃত্ত তাদের সরল সাধারণ স্পর্শক অঙ্কন করতে হতো, কিন্তু তোমাদের সেটা নেই। তোমাদের এখানে শর্ট কোশ্চেন করতে পারে যে দুটো বৃত্তের সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত, সেটা আমরা দেখিয়েছি সূত্রের আকারে। তোমাদের দেখানো হয়েছে যে সরল সাধারণ স্পর্শকের যদি এল দৈর্ঘ্য যদি এল হয়, তাহলে এল সমান √d স্কয়ার মাইনাস r1 মাইনাস r2 হোল স্কয়ার, এরকম দেখিয়েছি। যদি r1 গ্রেটার দেন r2 হয় তাহলে এটা হবে r2 গ্রেটার দেন r1 হলে r2 মাইনাস r1 এর স্কয়ার। ঠিক আছে, তো এই হচ্ছে সূত্র। এর মধ্যে চারটে অজানা রাশি আছে, তিনটে জানা থাকলে দ্বিতীয়টা চতুর্থটা আমরা নির্ণয় করতে পারবো, এটা আমি বলেছি। এবারে আমরা করবো কি, আমরা আঁকবো ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট, অর্থাৎ দুটো বৃত্তের তির্যক সাধারণ স্পর্শক আঁকবো। এখানেও কিন্তু দুটো আঁকতে পারি, আমরা একটাই দেখাবো, একটা দেখাবো। শুধু তির্যক সাধারণ স্পর্শকটার দৈর্ঘ্য কত হবে সেইটা নির্ণয় করা আমাদের লক্ষ্য, শুধু সেইটুকুই আমরা করব, বাকিটা তোমাদের কিন্তু সিলেবাসে নেই। ঠিক আছে, তির্যক সাধারণ স্পর্শকটার দৈর্ঘ্য কত হবে সেটা আমরা বের করবো। দেখো এখানেও আমরা দুটো বৃত্ত এঁকেছি, একটা মনে করো পি কেন্দ্রীয় একটা বৃত্ত আর একটা মনে করো কিউ কেন্দ্রীয় বৃত্ত এঁকেছি। বৃত্ত দুটোর কেন্দ্রের মধ্যে দূরত্ব এবং বৃত্ত দুটোর ব্যাসার্ধ দেওয়া আছে। ধরে নাও আমি সেটা বলে দিচ্ছি তোমাদেরকে কি কি দেওয়া আছে। তাহলে PQ এর দৈর্ঘ্য তোমাদের দেওয়া আছে, একটা ব্যাসার্ধ PR আর একটা মনে করো QS ব্যাসার্ধ। তাহলে এখানে আমরা ধরছি যে PR সমান হয়তো R1 একক, QS এটা সমান R2 একক। এখানে আমি বলছি না যে কোনটা বড় কোনটা ছোট, দেখতে বুঝতে পারছো যে QS যে ব্যাসার্ধের যে বৃত্ত সেটি বড় বৃত্ত, অর্থাৎ R2টা R1 এর থেকে বড়। এবং এখানে PQ এইটি সমান মনে করো দেওয়া আছে D একক, অর্থাৎ বৃত্ত দুটোর কেন্দ্রের মধ্যে দূরত্ব হচ্ছে D একক। এবং এখানেও দেখো D is greater than R1 plus R2, এখানেও কিন্তু D is greater than R1 plus R2, অর্থাৎ R1 plus R2 থেকে D এর মানটা বড়। তাহলে বৃত্ত দুটো পরস্পরকে স্পর্শও করেনি আর ছেদও করেনি। এক্ষেত্রে আমরা বৃত্ত দুটোর কিভাবে ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট অর্থাৎ তির্যক সাধারণ স্পর্শক আঁকবো সেটা দেখব। তো এই জায়গাগুলো তোমাদের বলা আছে, এইগুলো তোমাদের দেওয়া থাকবে। ঠিক আছে, এবারে আমরা করবো কি, দেখো আমি এখানে অবশ্য প্রথমে ছোট বৃত্তটা আঁকিনি, প্রথমে বড় বৃত্তটা এঁকেছিলাম।
তাহলে ছোট বৃত্তের ব্যাসার্ধের সমান আমরা মাপটা নেব। প্রথমে আমরা ওই ছোট বৃত্তের ব্যাসার্ধের সমান মাপটা নিলাম, ঠিক আছে। তাহলে পি আর ব্যাসার্ধ, পি আর এর সমান মাপটা আমি নিয়েছি। এবারে এস আর থেকে আমরা কেটে নেব, এস আর থেকে, এস কিউ থেকে নয় কিন্তু। যখন ডাইরেক্ট কমন টাইমে লিখেছিলাম তখন কিন্তু এ পাশ থেকে কাটা হয়েছিল, এখন আমরা এ পাশ থেকে কাটব। এই দেখো, অর্থাৎ এসপি থেকে কাটছি আমরা। এসপি থেকে মনে করো এস এ অংশ কেটে নিলাম, এই এস এ সমান অ্যাকচুয়ালি পি আর, এস এ সমান পি আর, এস এ সেটি হচ্ছে পি আর এর সমান, এস এ এটি হচ্ছে পি আর এর সমান। ওকে, তাহলে দেখো এবারে এ কিউ কত হবে, তাহলে এ কিউ কত হলো, এ কিউ দেখো, এ কিউ হবে কিউএস প্লাস এস, তার মানে কিউএস হচ্ছে R2 আর এএস হচ্ছে পি আর এর সমান মানে R1। তাহলে R2 প্লাস R1 হচ্ছে এ কিউ, এ কিউ এর দৈর্ঘ্য হয়ে গেল R2 প্লাস R1। ওকে, এবারে যেরকম আগে করেছিলাম যে পিকিউ এর মধ্যবিন্দু, এখানেও আমরা তাই করব, পিকিউ এর মধ্যবিন্দু নির্ণয় করব। পিকিউ এর মধ্যবিন্দু নির্ণয় করার জন্য জানো তোমরা যে পিকিউ এর একটা লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হবে। পিকিউ এর লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো। পিকিউ এর লম্ব সমদ্বিখণ্ডক আমরা এঁকে ফেললাম। পিকিউ এর লম্ব সমদ্বিখণ্ডকটা আমরা যথারীতি এক্স ওয়াই বললাম, কোনো অসুবিধা নেই। সাধারণত লম্ব সমদ্বিখণ্ডক নাম দেওয়া হয়। এক্স ওয়াইটা এই কিউ পিকিউ কে ধরো ও বিন্দুতে ছেদ করেছে, ও হচ্ছে পিকিউ এর মধ্যবিন্দু। একই ব্যাপার, আগেও ঠিক ওইভাবেই করেছিলাম। এবারে করব কি, এবারে আমরা এই ও কে কেন্দ্র করে ও কিউ ব্যাসার্ধ নিয়ে বা ও পি ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্তচাপ আঁকবো, অর্ধবৃত্তচাপ আঁকতে পারি, আবার সামান্য অংশও তার আঁকতে পারি। যাই হোক, আমরা পুরো অর্ধবৃত্তচাপটাই এঁকে ফেলছি। হয়ে গেছে। দেখো আমরা অর্ধবৃত্তচাপটা এঁকেছি, অর্থাৎ ওপি কে কেন্দ্র, ও কে কেন্দ্র করে ওপি ব্যাসার্ধে আমরা অর্ধবৃত্তচাপটা এঁকেছি। যদিও এটা অর্ধবৃত্তচাপ না এঁকে এর কিছুটা অংশ আঁকতে পারি। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এবারে আমরা করব কি, এখানে কিউ কে কেন্দ্র করে কিউ এ ব্যাসার্ধ নিয়ে কিউ কে কেন্দ্র করে কিউ এ ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্তচাপ আঁকব। কিউ কে কেন্দ্র করে কিউ এ ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ এঁকেছি। দেখো, কিউ কে কেন্দ্র করে কিউ এ ব্যাসার্ধ নিয়ে, এই যে কিউ এ ব্যাসার্ধ নিয়ে আমরা আরেকটা বৃত্তচাপ এঁকেছি। এই বৃত্তচাপটা আগের যে অর্ধবৃত্তচাপটা তাকে মনে করো বি বিন্দুতে ছেদ করেছে। এবারে তাহলে কিউ বি আমরা যোগ করে দিলাম, কিউ বি যোগ করে দিলাম, কিউ বি কে আমরা যোগ করলাম। কিউ বি যোগ করে দিলাম, কিউ বি যোগ করলাম। ধরো সেটা এই বড় বৃত্তটাকে ছেদ করলো সি বিন্দুতে, তাহলে বলো তো কিউ বি কত? কিউ বি দেখো এ কিউ এর সমান, এবং এটা হচ্ছে R2 প্লাস R1। তোমরা আগে থেকে জানো কিউ বি হচ্ছে, কিউ বি হবে এ কিউ এর সমান, কারণ কিউ কে কেন্দ্র করে কিউ এর ব্যাসার্ধ নিয়ে আমরা বৃত্তচাপটা এঁকেছিলাম।
QB এবং QA সমান, ঠিক আছে। তাহলে QA সেটা R2 প্লাস R1, তাহলে বলো তো এই QC কত হবে, QC কত হবে, অথবা QC কত হবে, ঠিক আছে QB হলেই হবে, আর বেশি দরকার নেই। এবারে আমরা করব কি, এই QP আর B কে যুক্ত করে দেবো, P এবং B কে যুক্ত করে দেবো। এটাকে আমরা রানিংও করতে পারো, আবার ডটেড লাইনও করতে পারো, যদিও করতেই হবে এমন কোনো মানে নেই, করে দিলে একটু দেখতে ভালো লাগবে। এই যে তাহলে আমরা PB যুক্ত করে দিয়েছি। এখন বলো তো এই যে PBQ কোণ কত, PBQ কোণ কত হবে, দেখতে পাচ্ছ যে PBQ হচ্ছে কোণ, PBQ কোণটা হচ্ছে এই যে PQ ব্যাসের যে বৃত্ত তার একটা অর্ধবৃত্তস্থ কোণ, অর্থাৎ অবশ্যই PBQ হচ্ছে 90 ডিগ্রি, PBQ 90 ডিগ্রি, ওকে। PBQ যদি 90 ডিগ্রি হয় তাহলে আচ্ছা PBQ 90 ডিগ্রি হলো, এটা তো ঠিক। এবারে আমরা করব কি, এই PB এর সমান মাপটা নেব, PB এর সমান মাপ নেব, PB সমান মাপ নেব, PB সমান মাপ নিয়েছি। C কে কেন্দ্র করে ওই PB এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্ত চাপাবো। C কে কেন্দ্র করে PB এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা একটি বৃত্তচাপ আঁকবো। C কে কেন্দ্র করে PB এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা একটি বৃত্তচাপ আঁকলাম। এটি মনে করো ছোট বৃত্তটিকে D বিন্দুতে ছেদ করলো, D বিন্দু, এই বিন্দুটা হচ্ছে D। তাহলে কি করলাম, আমরা দেখিয়ে দিচ্ছি এই যে DP ব্যাসার্ধ নিয়ে CD একটা চাপ এঁকেছি C কে কেন্দ্র করে। যাই হোক, C কে কেন্দ্র করে একটা চাপ এঁকেছি যেটি হচ্ছে এই বৃত্তটাকে D বিন্দুতে ছেদ করেছে। তাহলে বলো CD সমান কত হবে, CD হচ্ছে অবশ্যই PB, CD হচ্ছে PB সমান। এবারে আমরা CD কে যোগ করে দেব, C আর B কে যোগ করে দিয়ে দুদিকে বাড়িয়ে দেব, দুদিকে সামান্য করে বাড়িয়ে দেব। এবং আমরা বলছি যে CD হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক, CD হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক, CD এটাই হয়ে যাবে তির্যক সাধারণ স্পর্শক। কেন হবে সেটা এবারে বলা হচ্ছে, CD কেন তির্যক সাধারণ স্পর্শক হবে সেটা বলা হচ্ছে। তাহলে CD কার সঙ্গে সমান, না CD হচ্ছে PB এর সঙ্গে সমান, CD কেন তির্যক সাধারণ স্পর্শক সেটা এবারে আমরা দেখা হবে। তো তার জন্য আমরা এখানে DP যোগ করে দেব, DP এখন যোগ করে দিচ্ছি, DP কে যোগ করে দিলাম। তাহলে বলো তো DP কত হবে, না DP তো বুঝতেই পারছো DP হচ্ছে BC এর সমান, DP হচ্ছে BC এর সমান। তাহলে আগে BC টা দেখি কি হয়, BC কত হয়, না BC হচ্ছে দেখো QB মাইনাস QC, QB মাইনাস QC হচ্ছে BC। আর QB আমরা আগে দেখিয়েছি QB হচ্ছে R2 প্লাস R1, এটা হচ্ছে R2 প্লাস R1 মাইনাস QC। QC হচ্ছে বড় বৃত্তটার ব্যাসার্ধ, আমরা QC ধরেছিলাম কত, QC আমরা কত ধরেছিলাম, অর্থাৎ QS এর সমান, QS ধরেছিলাম R2, দেখো এটা হচ্ছে R2। তাহলে দেখো এটি কত হলো R1, তাহলে BC হয়ে গেল R1 এবং এই R1 সমান জানো নিশ্চয়ই PR, PR সমান আমরা R1 ধরেছিলাম, আর PR মানে হচ্ছে PD, অর্থাৎ এটি PD এর সমান। তাহলে BC সমান PD পেয়ে, একটা পেলে BC সমান PD, আরেকটা পেয়েছো দেখো CD সমান PB, CD সমান PB। তাহলে দেখো PB CD সমান আর PD BC সমান। তাহলে এই চতুর্ভুজটা কেমন, PD CD এই চতুর্ভুজটা কেমন, সমান্তরিক হবে। কেন, এর বিপরীত বাহুগুলো সমান, PD BC সমান আর
সিডি পিবি সমান, এই সিডি আর পিবি সমান, তাহলে এটা একটা সমান্তরিক হয়ে গেল। এবার দেখো এখানে একটা কোণ, এই পিবিসি কোণ, পিবিকিউ কোণ মানে কিন্তু পিবিসি কোণ, পিবিসি কোণ 90 ডিগ্রি, এটা হচ্ছে পিবিকিউ কোণের সমান, এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে কি হলো, এই সমান্তরিকটা কি হয়ে যাবে, অতএব পিবিসিবি হবে আয়তাকার, পিবিসিবি হলো আয়তাকার, পিডিসিবি এটি হবে আয়তাকার বা আয়তক্ষেত্র, এটি একটি আয়তক্ষেত্র হয়ে যাবে। তার মানে বুঝতেই পারছো যে সিডি এই এটি আয়তাকার হয়ে গেল। তাহলে দেখো এই কোণটা কত হবে, এই কোণটাও 90 ডিগ্রি হবে, এই কোণটা দেখো 90 ডিগ্রি হয়ে যাবে, এই কোণটাও দেখো 90 ডিগ্রি হয়ে যাবে, সব কোণগুলো 90 ডিগ্রি হয় জানো। তাহলে এখানে দেখতে পাচ্ছ কি পিডি যে ব্যাসার্ধ তার ডি প্রান্তে এটি হচ্ছে লম্ব, এটি হচ্ছে 90 ডিগ্রি, তার জন্য এটা লম্ব, অতএব এটা হচ্ছে স্পর্শক। ঠিক একইভাবে এটা যদি 90 ডিগ্রি হয় এটাও অবশ্যই 90 ডিগ্রি। তাহলে এখানে দেখতে পাচ্ছ কিউসি ব্যাসার্ধের সি প্রান্ত বিন্দুতে এই সিডি ওই কিউসির উপর লম্ব, অতএব এটি এই সিডি সরলরেখাটা এই বৃত্তের স্পর্শক, এটারও স্পর্শক, এটারও স্পর্শক, অতএব সাধারণ স্পর্শক। এবং এটা তির্যক সাধারণ কেন বলা হচ্ছে, তির্যক সাধারণ বলা হচ্ছে এই জন্যই, দেখো এই সিডির যেদিকে পি বিন্দু আছে তার ঠিক বিপরীত দিকে কিউ বিন্দু আছে, অথবা বলতে পারো মানে বৃত্তের কেন্দ্র দুটো এই সিডির বিপরীত পাশে আছে, অথবা বলতে পারো যে এই বৃত্তটা এবং এই বৃত্তটা টোটালি এই সরলরেখাটার বিপরীত দিকে অবস্থিত, অতএব এটি হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক, সিডি হয়ে যাবে তির্যক সাধারণ স্পর্শক। এবার আমরা ওই তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত সেটি বের করব। সেটা দেখো আমরা এখানে পিবি যে পিবি কিউ যে সমকোণী ত্রিভুজ, এই যে একটা সমকোণী ত্রিভুজ পেয়েছি, তা দেখতে পাচ্ছ এরকম এরকম একটা সমকোণী ত্রিভুজ, এই কোণটি 90 ডিগ্রি, এটি আমরা জানি, এটি পিকিউ, এটি পিবি, পিবি জানি, পিবি দেখো সরি এটা পি, পিবিকিউ কোণ, পিবিকিউ কোণ ঠিকই আছে, ঠিকই আছে, পিবিকিউ কোণ, বিকিউ, বিকিউ আমরা জানি, আর পিবিও জানি, ঠিক আছে। পিবি দেখো, পিবি আমরা বের করেছি, পিবি সমান কত বের করেছিলাম, পিবি সমান কত বের করেছিলাম না, পিবি পিবি আমরা নির্ণয় করব, পিবি আমরা নির্ণয় করব, পিবি আমরা নির্ণয় করব, পিকিউ জানি, পিকিউ দৈর্ঘ্য জানি, পিকিউ হচ্ছে ডি একক, পিবি আমরা নির্ণয় করব, আর বিকিউ জানি, দেখো বিকিউ হচ্ছে r2 r1 একক, r2 r1 একক। তাহলে দেখতে পাচ্ছ একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ জানা আছে, সমকোণ সমান একটা বাহু জানা আছে, অতএব পিবি দৈর্ঘ্যটা আমরা নির্ণয় করে ফেলতে পারবো। তাহলে দেখো এই তির্যক সাধারণ স্পর্শকটার দৈর্ঘ্য কত হচ্ছে, অতএব দেখো তির্যক সাধারণ স্পর্শক, সাধারণ স্পর্শক, স্পর্শক সিডি এর দৈর্ঘ্য, সিডি এর দৈর্ঘ্য কি হবে না, সেটা সমান হবে পিবি, এই পিবি সমান দেখো রুট ওভার, পিবি সমান আমরা পাবো রুট ওভার পিকিউ স্কয়ার মাইনাস বিকিউ স্কয়ার। তাহলে দেখো পিকিউ এবং বিকিউ এর মান বের করে দিলে বসিয়ে দিলে হয়ে যাবে ডি স্কয়ার মাইনাস r2 r1 তার হোল স্কয়ার এত একক। দেখতে পাচ্ছ পিবির দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম, অর্থাৎ তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কি হবে না, বৃত্ত দুটোর কেন্দ্রের মধ্যে যে দূরত্ব তার বর্গ মাইনাস বৃত্ত দুটোর ব্যাসার্ধের সমষ্টির বর্গ তার ধনাত্মক বর্গ, এটি হচ্ছে তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য। এই তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য যদি আমরা L2 বলি বা L1 বলি, সেই L1 সমান তাহলে কত হলো না d স্কয়ার মাইনাস r2 r1 এর হোল স্কয়ার। দেখো এখানে চারটি অজানা রাশি L1 D2 D R2 এবং R1, এদের মধ্যে তিনটে জানা থাকলে আমরা চতুর্থটা দৈর্ঘ্য বের করতে পারবো, অর্থাৎ এই তিনটে যদি জানা থাকে D R1 R2, তাহলে এই সূত্র থেকে আমরা তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি। এবং যদি এই তিনটে না জানা থাকে, এখান থেকে দুটো আর এখানে এই মান জানা থাকে, তাহলে আমরা তৃতীয়টার মান পেয়ে যাব। ঠিক আছে, একইভাবে তোমরা কিন্তু এই অঙ্কগুলো করে ফেলতে পারবে। তাহলে আমরা দুটো জিনিস দেখলাম, একটা হচ্ছে দুটো বৃত্তের সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কি হবে আর তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য। এখানে দেখো এখানে কিন্তু আমরা আরো একটা তির্যক সাধারণ স্পর্শক এভাবে আঁকতে পারতাম, যদি এই চারটা এদিকেও আঁকতাম, এই দিকেও যদি আঁকতাম, তাহলে এরকম আরেকটা আমরা তির্যক সাধারণ স্পর্শক পেতাম, একই দৈর্ঘ্য হতো। ঠিক আছে, এবার দেখো ছোট ছোট আমি প্রবলেম বলছি, সেই প্রবলেমগুলো
আসতে পারে, শর্ট কোশ্চেন হিসাবে আসতে পারে, যদি দুটো বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে তাহলে সেক্ষেত্রে তাদের সরল সাধারণ স্পর্শক এবং তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কি হবে সেটা আমরা বের করতে পারি। কিভাবে? দেখো, দুটো বৃত্ত যদি পরস্পরকে বহিঃস্পর্শ করে, মনে করো এরকম দুটো বৃত্ত আছে পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, এরকম দুটো বৃত্ত আছে তারা পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, দেখতেই পাচ্ছ। অর্থাৎ দেখো এখানে পি কেন্দ্রীয় কিউ কেন্দ্রীয় দুটো বৃত্ত বলেছি, তারা পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, মনে করো এ বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। তাহলে বলো তো এখানে পি এ ধরে নাও, পি এ হচ্ছে r1 একক আর AQ হচ্ছে r2 একক, তাহলে PQ সমান কত? PQ সমান দেখো, PQ হচ্ছে বৃত্ত দুটোর কেন্দ্রের মধ্যে দূরত্ব, এটি হচ্ছে d এবং এটি দেখো r1 r2 একক হয়ে গেছে। এক্ষেত্রে PQ এর দৈর্ঘ্য অর্থাৎ ওই বৃত্ত দুটোর কেন্দ্রের মধ্যে যে দূরত্ব সেটি হয়ে গেছে r1 r2 এর সঙ্গে সমান। আগে যে দুটো দেখিয়েছি তির্যক সাধারণ স্পর্শক এবং সরল সাধারণ স্পর্শক, যে দুটো কনস্ট্রাকশন দেখানো হলো তাতে কিন্তু r1 r2 থেকে d এর মান বেশি ছিল। এক্ষেত্রে d এর মান কিন্তু r1 আর r2 সমষ্টির সঙ্গে সমান। এই ক্ষেত্রে আমরা তির্যক সাধারণ স্পর্শক কিভাবে আঁকবো, সরল সাধারণ স্পর্শক কিভাবে আঁকবো সেটা একটা ব্যাপার। তির্যক সাধারণ স্পর্শক কিন্তু আঁকা এখানে খুবই সহজ। দেখো, তির্যক সাধারণ হচ্ছে a বিন্দুতে স্পর্শক, a বিন্দুতে স্পর্শক মানে p এর উপর একটা লম্ব টেনে দিলেই কিন্তু হয়ে যাবে ব্যাপারটা, p এর উপর একটা লম্ব টেনে দিলেই কিন্তু ব্যাপারটা হয়ে যাচ্ছে। দেখো, জাস্ট একটা লম্ব টেনে দিলাম p এর উপর, তাহলেই কিন্তু p এর উপর a বিন্দুতে একটা লম্ব টেনে দিলেই এইটি হয়ে যাবে সরল সাধারণ স্পর্শক। এই সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য দেখো, দৈর্ঘ্য এখানে কত হবে? দৈর্ঘ্য স্পর্শ বিন্দু মাত্র একটি, তার মানে সরলরেখাংশটা একটা বিন্দুতে পরিণত হয়েছে, অর্থাৎ সরলরেখাংশটার দৈর্ঘ্য হচ্ছে 0। এবং আমরা দেখাতে পারবো যে এক্ষেত্রে সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্যটা 0 হবে। কিভাবে দেখাবো? দেখো, সরল সাধারণ স্পর্শক যদি আমরা L1 বলি, L1 এর ফর্মুলা তোমরা জানো, √d স্কয়ার মাইনাস তির্যক সাধারণ স্পর্শকে r1 r2 হোল স্কয়ার, এটা হচ্ছে তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য আগে দেখাচ্ছি। তাহলে এইটি যদি আমরা L2 বলি তির্যক সাধারণ স্পর্শক, সেটির দৈর্ঘ্য এরকম হবে। তো এখন দেখো d এর মান তোমরা জানো r1 r2, তাহলে হোল স্কয়ার মাইনাস দেখো r1 r2 হোল স্কয়ার, তাহলে কত হলো? এইটা আপনাদের হয়ে গেছে 0 একক। মানে বুঝতেই পারছো যে স্পর্শকটার দৈর্ঘ্য এখানে 0 হয়ে গেছে, কারণ স্পর্শ বিন্দুতে একটাই, সেখানে তির্যক সাধারণ স্পর্শকটার দৈর্ঘ্য 0। এবারে সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কি হবে সেটি দেখো। সরল সাধারণ স্পর্শকের এরকম করে আঁকা যাবে, দুটো আঁকা যাবে, এখানে সরল সাধারণ স্পর্শক দুটো আঁকা যাবে, তাদের দৈর্ঘ্য কিন্তু সমানই হবে। সেই সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কি হবে? দেখো, সরল সাধারণ স্পর্শক এই কিন্তু তির্যক সাধারণ স্পর্শক, এটা হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক, তাদের দৈর্ঘ্য হচ্ছে, সেই তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য হচ্ছে 0 একক যদি বৃত্ত দুটো পরস্পরকে বহিঃস্পর্শ করে। আর সরল সাধারণ স্পর্শক কি হবে? সরল সাধারণ স্পর্শক, তাহলে আমরা এখানে ধরে নিয়েছি এই যে দুটো বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে a বিন্দুতে, এটা a বিন্দু, এবং একটা বৃত্তের ব্যাসার্ধ r1, একটা বৃত্তের ব্যাসার্ধ r2, তাহলে PQ বৃত্ত দুটোর কেন্দ্রের মধ্যে দূরত্ব d হচ্ছে r1 r2। তাহলে আমরা তির্যক সাধারণ স্পর্শকের যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যের ফর্মুলা আমরা জানি, সেটা হচ্ছে L2 যদি ধরি তাহলে এটা √d স্কয়ার মাইনাস বৃত্ত দুটোর ব্যাসার্ধের সমষ্টির বর্গ, তাহলে এটা পাচ্ছি। এবারে d এর মান যদি বসিয়ে দিই তাহলে দেখো r1 r2 হোল স্কয়ার মাইনাস r1 r2 হোল স্কয়ার এত একক, অতএব 0 একক হয়ে যাচ্ছে। এবং বুঝতেই পারছো এখানে যে সরল সাধারণ স্পর্শকটা, যে স্পর্শ বিন্দু একটাই আছে, অর্থাৎ সরল সাধারণ স্পর্শকটার দৈর্ঘ্য এখানে 0। সরি সরল সাধারণ স্পর্শক বলছি, ওটা তির্যক সাধারণ স্পর্শক, তির্যক সাধারণ স্পর্শকটার দৈর্ঘ্য এখানে 0। তির্যক সাধারণ স্পর্শক কেন? দেখো, বৃত্ত দুটো এই সরলরেখার বিপরীত দিকে আছে। এবারে দুটো সরল সাধারণ স্পর্শক এরকম আঁকা যেতে পারে। সেই সরল সাধারণ স্পর্শক এখানে কিন্তু তির্যক সাধারণ স্পর্শক একটাই আঁকা যাবে, ওকে? তির্যক সাধারণ স্পর্শক কিন্তু একটাই, বেশি আঁকা যাবে না, এটা বলে রাখা ভালো। যে দুটো যদি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে সেক্ষেত্রে তির্যক সাধারণ স্পর্শক একটা আঁকা যাবে, আর সরল সাধারণ স্পর্শক কিন্তু দুটো আঁকা যাবে। তাদের দৈর্ঘ্য কি হবে সেটা এবারে আমরা দেখবো। স্পর্শকের দৈর্ঘ্য, এটা যদি আমরা L1 বলি, সেই L1 সমান কি হয় না, জানো তোমরা সূত্রটা, √d স্কয়ার মাইনাস r1 r2 হোল স্কয়ার এত একক হয়। এবার দেখো d এর মান কত? d এর মান দেখো r1 r2, তাহলে r1 r2 হোল স্কয়ার মাইনাস r1 r2 হোল স্কয়ার এত একক আছে। তাহলে দেখো এটা কি হচ্ছে a b হোল স্কয়ার মাইনাস a b হোল স্কয়ার ভেতরে, তার মানে 4ab 4r1 r2 এত একক।
তার মানে অ্যাকচুয়ালি হবে 2 ইনটু রুট ওভার r1 r2 একক। এইটাও তোমাদের শর্ট কোশ্চেন করতে পারে, যদি দুটো বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে দেয়, কোণ করে থাকে, তাহলে তাদের সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কি হবে না 2 ইনটু বৃত্ত দুটোর ব্যাসার্ধের গুণফলের ধনাত্মক বর্গমূল। এইটা হবে মানে বৃত্ত দুটোর ব্যাসার্ধের ধনাত্মক গুণফলের ধনাত্মক বর্গমূলের দ্বিগুণ। এটি হচ্ছে সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য। সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য ভালো করে মনে রাখবে, সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য এটি হবে, অর্থাৎ এই দৈর্ঘ্য দুটো এটা হবে 2 ইনটু বৃত্ত দুটোর ব্যাসার্ধের গুণফলের ধনাত্মক বর্গমূল হয়েছে। আর তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত? 0 একক। এটি হলো যদি বৃত্ত দুটো পরস্পরকে বহিঃস্পর্শ করে। এবার যদি অন্তঃস্পর্শ করে তাহলে কি হবে? যদি বৃত্ত দুটো পরস্পরকে অন্তঃস্পর্শ করে তাহলে কি হবে? দেখো, বৃত্ত দুটো যদি পরস্পরকে অন্তঃস্পর্শ করে তাহলে কি হবে? মনে করো এরকম একটা বৃত্ত আর এই হচ্ছে আরেকটা বৃত্ত। এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে এখানে আমরা বলছি যে এটা হয়তো এই বিন্দুতে অন্তঃস্পর্শ করেছে। একটা বৃত্তের কেন্দ্র হচ্ছে P আর একটা বৃত্তের কেন্দ্র Q। এখানে PQ PA হচ্ছে R1 আর AQ হচ্ছে R2। PQ দেখো কেন্দ্র দুটোর মধ্যে দূরত্ব, PQ হচ্ছে বৃত্ত দুটোর কেন্দ্রের মধ্যে দূরত্ব, সেটা হচ্ছে D। এবং দেখো PQ এখানে কত? PQ দেখো এখানে হবে AP মাইনাস AQ, সুতরাং হয়ে যাচ্ছে R1 মাইনাস R2 একক। বুঝতেই পারছো যে PQ এর যে দৈর্ঘ্যটা, PQ দৈর্ঘ্যটা ওটা বৃত্ত দুটোর কেন্দ্রের মধ্যে যে দূরত্ব, সেটা হচ্ছে বৃত্ত দুটোর ব্যাসার্ধের অন্তরের সমান, বা আমরা বলতে পারি বৃত্ত দুটোর ব্যাসার্ধের সমষ্টির থেকে ছোট। বৃত্ত দুটোর ব্যাসার্ধের সমষ্টির থেকে ছোট, এটা তো বলতেই পারি। হ্যাঁ, আর এক্ষেত্রে তাহলে আমরা কি করব? এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে জাস্ট A বিন্দুতে আমরা একটা লম্ব এঁকে পারি। A বিন্দুতে লম্ব এঁকে পারি P এর উপর A বিন্দুতে আমরা একটা লম্ব অঙ্কন করতে পারি। সেই লম্বটা হয়ে যাবে এর সাধারণ স্পর্শক। এবারে এই সাধারণ স্পর্শকটা কেমন না সরল সাধারণ স্পর্শক হবে। দেখো এই যে xy যদি আমরা স্পর্শকটা বলি, তাহলে সেই xy এর একই দিকে P এবং Q বিন্দু দুটো আছে, বা বৃত্ত দুটো ওই সরলরেখাটার একই দিকে আছে। অতএব এটা হচ্ছে সরল সাধারণ স্পর্শক। এবং এর দৈর্ঘ্য কত? এর দৈর্ঘ্য কিন্তু আমরা অঙ্কে নিয়েও দেখাবো এই দুটোর দৈর্ঘ্য কিন্তু 0 হবে। এক্ষেত্রে তির্যক সাধারণ স্পর্শক 0 দেখিয়েছিলাম যদি বৃত্ত দুটো বহিঃস্পর্শ করে। সরল সাধারণ স্পর্শকের একটা দৈর্ঘ্য ছিল। আর যদি বৃত্ত দুটো অন্তঃস্পর্শ করে তাহলে আমরা দেখাবো তির্যক সাধারণ সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কিন্তু কত হবে সেটা দেখিয়ে দিতে পারা যাবে। দেখো, সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য এক্ষেত্রে এই যে বৃত্ত দুটো পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে এই বিন্দুতে, সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য হবে, স্পর্শকের দৈর্ঘ্য দেখো যদি আমরা এটাকে L1 বলি, সেটি হবে রুট ওভার d স্কয়ার মাইনাস R1 মাইনাস R2 হোল স্কয়ার। এটা তো সূত্র। তার মানে d এর মান এখানে দেখো R1 মাইনাস R2 হয়ে গেছে। R1 মাইনাস R2 হোল স্কয়ার মাইনাস R1 মাইনাস R2 হোল স্কয়ার। তাহলে কত হলো? এটা হবে 0 একক হয়ে গেছে। এবং দেখতেই পাচ্ছ যে এখানে স্পর্শকটার যে স্পর্শ বিন্দু দুটো কিন্তু নেই, একটাই আছে বিন্দু, অতএব একটা বিন্দুতে পরিণত হয়েছে, অতএব স্পর্শকটার দৈর্ঘ্য 0। এক্ষেত্রে কি তির্যক সাধারণ স্পর্শক আঁকা যাবে? এক্ষেত্রে কিন্তু কোনো তির্যক সাধারণ স্পর্শক আঁকা যাবে না। দুটো বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করে, সেক্ষেত্রে তাদের কোনো তির্যক সাধারণ স্পর্শক আঁকা যাবে না। সেটাও কিন্তু আমরা দেখিয়ে দিতে পারি। আঁকা যে যাবে না, ম্যাথমেটিক্যালি আমরা কিন্তু দেখাতে পারি যে আঁকা যাবে না। এর কিন্তু বুঝতে পারছো এখানে আঁকা যাবে না, দুটোকে স্পর্শ করবে এবং কেন্দ্র দুটো বৃত্তের ওই সরলরেখাটার বিপরীত দিকে থাকবে, সেরকম কোনো সরলরেখা আঁকা যাবে না এখানে। কিন্তু আমরা ম্যাথমেটিক্যালি দেখাতে পারি যে তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য আঁকা সম্ভব নয়, মানে তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করা যাবে না, সেটা দেখাতে পারি না। তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কি হবে? তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য হবে, দেখো L2 যদি ধরি, L2 যে সূত্র আছে d স্কয়ার মাইনাস R1 প্লাস R2 হোল স্কয়ার। এই তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্যের সূত্র। এবং দেখো এখানে কত হয়েছে? d স্কয়ার, d এর মান কত? R1 মাইনাস R2, তাহলে R1 মাইনাস R2 হোল স্কয়ার মাইনাস R1 প্লাস R2 হোল স্কয়ার, এত একক। এবার দেখো এটি কি হয়েছে? a মাইনাস b হোল স্কয়ার মাইনাস a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার হয় 4ab। এক্ষেত্রে কিন্তু a মাইনাস b হোল স্কয়ার মাইনাস a প্লাস b হোল স্কয়ার আছে, তার মানে হয়ে যাবে মাইনাস 4ab, অর্থাৎ মাইনাস 4 R1 R2 একক। তাহলে দেখো 4টা আমরা বাইরে বের করতে পারি 2 ইনটু রুট ওভার মাইনাস R1 R2 একক। এবারে দেখো এটি কি সম্ভব? এটি বাস্তবে সম্ভব? এটি বাস্তব মান আছে?
√-r1r2 কিন্তু বাস্তব মান নেই। কেন না r1 এবং r2 দুটোই পজিটিভ, তো r1 r2 গুণফলটাও পজিটিভ, কিন্তু তার সঙ্গে যেহেতু মাইনাস চিহ্ন যোগ আছে অর্থাৎ মাইনাস অফ r1 r2 সেটি হয়ে যাবে নেগেটিভ। মাইনাস r1 r2 কিন্তু নেগেটিভ হবে, যেহেতু r1 ধনাত্মক r2 ধনাত্মক, তার জন্য মাইনাস r1 r2 কি হবে নেগেটিভ হবে। তাহলে রুটের ভেতরে নেগেটিভ অর্থাৎ নেগেটিভ সংখ্যার বর্গমূল তোমরা জানো অবাস্তব সংখ্যা হয় সেটি, তার মানে বুঝতেই পারছো এটি অবাস্তব হবে। অবাস্তব অর্থাৎ আঁকাই যাবে না, বাস্তবে অঙ্কনই করা যাবে না, তো তার দৈর্ঘ্য আমরা কিভাবে নির্ণয় করব, তাই না? অর্থাৎ যদি দুটো বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করে সেক্ষেত্রে তাদের তির্যক সাধারণ স্পর্শক আঁকা যাবে না। সরল সাধারণ স্পর্শক আঁকা যাবে, কিভাবে আঁকা যাবে সেটা দেখিয়েছি, এবং তার দৈর্ঘ্য কত হবে সেটাও দেখিয়েছি 0। আর তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য আমরা দেখালাম, যদিও এঁকে তো আঁকা তো যাবেই না, এঁকে দেখাবো কি করে, তো ম্যাথমেটিক্যালি আমরা দেখালাম যে সেটা অবাস্তব হবে, দৈর্ঘ্যটা অবাস্তব, তার মানে তির্যক সাধারণ স্পর্শক আঁকা যাবে না যদি দুটো বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করে। তো এই যে তোমাদের আজকে কনস্ট্রাকশন করানো হলো, এগুলি তোমরা বাড়িতে ভালো করে করে নেবে, বইতে যেগুলি অঙ্ক দেওয়া আছে সেগুলি করে নেবে। আর যদি কোনো অন্য কোনো বই একটু উল্টাও তাহলে একটু অন্য অন্য অঙ্ক পেতে পারো, সেগুলো তোমরা বাড়িতে করে নিতে পারবে আশা করি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এবং অবশ্যই পড়াশোনা করো। পড়াশোনা কিন্তু ছাড়লে হবে না, পড়াশোনা কিন্তু চালিয়ে যেতে হবে। তাহলে আজকে এই পর্যন্ত।